নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। আপাতত যুক্তরাজ্যের ফ্লাইট বাতিল করছে না বিমান। প্রকল্প ব্যয় বৃদ্ধিতে লাগাম টানছে সরকার। মূল্য তফসিল পরিবর্তনে লাগবে অনুমোদন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে হাফিজকে ছাড়াই বিএনপির 25 কমিটি। জিকে শামীমের আরো 300 কোটি টাকার সন্ধান। অর্থ পাচার মামলার চার্জশিট অনুমোদন। 400 এনজিওর নতুন জোট। প্রতিবন্ধকতা দূর করে মানব উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরো থাকছে। উন্নত কাগজে ঝকঝকে ছাপায় নতুন বই। মানের সাথে আপোষ নয়, হেরফের হলেই কঠোর ব্যবস্থা। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে নতুন ধরনের করোনা ভাইরাসের আতঙ্ক। যুক্তরাজ্যের পর দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, ইতালি ও অস্ট্রেলিয়াতেও শনাক্ত হয়েছে নতুন ধরনটি। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের 40টিরও বেশি দেশ। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভাইরাসটি এখন নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনও এর বিরুদ্ধে কাজ করবে বলে দাবি করেছেন গবেষকরা। আরো জানাচ্ছেন দুলি মল্লিক। যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের তালিকা দীর্ঘ হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের অধিকাংশই যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। তালিকায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো। শুধু বিমান চলাচলই নয়, সড়ক পথেও যোগাযোগ বন্ধ। এরই মধ্যে ফ্রান্স সীমান্ত বন্ধ করায় সাউথ ইস্ট ইংল্যান্ডে ট্রাক লরির সারি দীর্ঘ হচ্ছে। বিশ্বব্যাপী এমন আতঙ্কের পেছনে রয়েছে মহামারী করোনার দ্রুত ছড়িয়ে পড়া নতুন ধরন। গবেষকরা জানান, নতুন ধরনটি প্রায় 70% বেশি দ্রুত সংক্রামিত হচ্ছে। যুক্তরাজ্যে এটি প্রথম শনাক্ত হওয়ার পরপরই বড়দিনে উৎসব বাতিল করে কড়াকড়ি আরোপ করে সরকার। যুক্তরাজ্য ছাড়াও দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, ইতালি ও অস্ট্রেলিয়াতেও পাওয়া গেছে এ ভাইরাসটি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনার নতুন ধরনটি নিয়ন্ত্রণযোগ্য। অন্যদিকে নতুন এ ধরনটির বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিন কার্যকর বলে দাবি করেছেন গবেষকরা। এদিকে করোনা থেকে মুক্তি পেতে ফাইজারের ভ্যাকসিন নিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের ডেলাওয়ারে ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন তিনি। এ সময় মার্কিনীদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান বাইডেন। দুলি মল্লিক, 21 টেলিভিশন। আপাতত যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করছে না বিমান। পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে জানিয়ে বিমান সচিব মহিবুল হক বলেছেন, এই বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দ্রুত করণীয় নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, যেসব যাত্রী মধ্যপ্রাচ্য যেতে পারছেন না, কোনো প্রকার অতিরিক্ত ফি ছাড়াই টিকিট রি-ইস্যুর সুযোগ পাবেন তারা। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। যুক্তরাজ্যে দেখা দিয়েছে নতুন ধরনের করোনা ভাইরাস। এর সংক্রমণ ক্ষমতা 70% বেশি। এই বাস্তবতায় ভারত সহ বিশ্বের 40টি দেশ যুক্তরাজ্যে ফ্লাইট বাতিল করেছে। যুক্তরাজ্যে করোনার নতুন এই ধরনে বাংলাদেশও শঙ্কিত। সচিবালয়ের সংবাদ সম্মেলনে পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিমান সচিব। সেই কারণে পৃথিবীর অনেক দেশ আবার এই বিষয়টা নিয়ে শঙ্কিত এবং সেই সাথে সাথে আমরাও শঙ্কিত। একইভাবে লন্ডনের সাথে অনেক দেশ তাদের এয়ার কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছে। তবে বাংলাদেশ এখনও এই বিষয়টা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। আমরা বিষয়টার প্রতি তীক্ষ্ণ নজর রাখছি এবং আমরা সময় মতো আমরা সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেবো যে আমরা কি করব আর কি। এদিকে করোনার দ্বিতীয় তরঙ্গের বাস্তবতায় মধ্যপ্রাচ্যে হঠাৎই ফ্লাইট বন্ধ করায় বিপাকে সৌদি আরবগামী যাত্রীরা। তবে আটকে পড়া মধ্যপ্রাচ্যের যাত্রীদের টিকিট স্বাভাবিক সময়ের মতোই ফি ছাড়াই রি-ইস্যু করা হবে। আমরা কোনো দেশের সাথে ফ্লাইট পরিচালনা বন্ধ করিনি। তারা যেহেতু আমাদের এক্সেস দিচ্ছে না, সে কারণে আমাদের বিমান যেতে পারছে না। এটা হলো বিষয়। আমরা মধ্যপ্রাচ্য বন্ধ করিনি।
তারা তাদেরটা বন্ধ করে দিয়েছে বলে আমাদের বিমান যেতে পারছে। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা এই টিকিটটা আবার রিইস্যু করে দেব তাদেরকে। সারা বিশ্বের মতোই করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত হলো পর্যটন ও বিমান। এ কদিনে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও আবারও অনিশ্চয়তার দিকে যাচ্ছে মত বিমান সচিবের। সমস্ত কিছু আমাদের হোটেল, মোটেল, রিসোর্ট সবকিছু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছেন 17 জন, যা গত 38 দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে 14 নভেম্বর 14 জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 161টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 15,145 জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1,318 জনের। মোট শনাক্ত 5,03,501। নতুন 2,235 সহ সুস্থ হয়েছে 4,41,929 জন। মৃতের সংখ্যা বেড়ে 7,329-এ দাঁড়িয়েছে। দেশে পর্যন্ত সংক্রমণের হার 16.21% এবং সুস্থতার হার 87.77%। মৃত্যুহার 1.46%। প্রকল্প ব্যয় বৃদ্ধিতে লাগাম টানছে সরকার। মূল্য তফসিল পরিবর্তনের অজুহাতে প্রকল্পে ব্যয় বাড়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, মূল্য তফসিল বদলাতে হলে নিতে হবে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি। একনেক সভায় প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, বরাদ্দ পাওয়ার পর সরকারি কর্মকর্তারা কোয়ার্টারে না থাকলে ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও। প্রণব চক্রবর্তী রিপোর্ট। এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ সহ বিভিন্ন বিভাগের কাজে একের পর এক বাড়ানো হয় সময়। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর এমন পরিবর্তনে বাড়ে প্রকল্পের ব্যয়, বাড়াতে হয় অর্থের যোগান। এর লাগাম টানতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রধানমন্ত্রীর অনুশাসন, ব্যয় বাড়াতে হলে নিতে হবে অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমোদন। নির্দেশনা হলো অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এই রেট শিডিউল ব্যবহার করা যাবে না, সেটা পরে প্ল্যান করা যাবে না। পরিকল্পনা কমিশন এটা খুব খতিয়ে দেখবে যে রেট শিডিউল বা যে রেট কোড করা হয়েছে সেটা অর্থ মন্ত্রণালয় অনুমোদিত কিনা। শিক্ষক, চিকিৎসক সহ সরকারি কর্মকর্তারা তাদের নামে কোয়ার্টার বরাদ্দ নেন ঠিকই, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেখানে থাকেন না। এ বিষয়েও ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর। যাদের নামে বাসা বরাদ্দ হবে, বিশেষ করে ইয়ারমার্ক বাসাগুলা, সেগুলোতে তাদেরকে থাকতেই হবে এবং যদি না থাকেন তারপরেও তাদেরকে তাদের যে বাড়ি ভাড়া বাবদ ভাতা পান সেটা পাবেন না। এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। এদিন একনেকের সভায় স্থানীয় সরকার বিভাগের 3টি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 1টি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 1টি সহ 5 প্রকল্পে অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 3,308 কোটি 36 লাখ টাকা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির স্বাধীনতার 50 বছর পূর্তি পালন কমিটিতে নেই অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ও শওকত মাহমুদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি বছরব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। গঠন করেছে 25টি কমিটি। দলের বিভিন্ন পর্যায়ের নেতা কমিটিতে থাকলে ও রাখা হয়নি এই 2 ভাইস চেয়ারম্যানকে। এর আগে 14 ডিসেম্বর এই 2 নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। মাহমুদ হাসানের রিপোর্ট। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 14 ডিসেম্বর হাফিজ উদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি। বেঁধে দেয়া 5 দিনের মধ্যেই তিনি নোটিশের জবাব দিয়েছিলেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগ সম্বলিত কারণ দর্শানোর নোটিশ পেয়ে আমি হতবাক হয়েছি। একই অভিযোগে একই দিনে দলের আরেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনিও নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিয়েছিলেন। আগামী বছরের 25 মার্চ থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি পালনের জন্য গঠিত 25 কমিটির কোনোটাতেই রাখা হয়নি বিএনপির এই 2 ভাইস চেয়ারম্যানকে। তাদের বিষয়ে বিএনপি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলেই কমিটিতে রাখা হয়নি। পার্টির পক্ষ থেকে যেখানে আমাকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামকে সদস্য সচিব করে 134 বিশিষ্ট একটি জাতীয়
কমিটি করা হয়েছে, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি। তবে এসব কমিটিতে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের রাখা হয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় নয়, আমরা প্রত্যেক সিটি কর্পোরেশন, প্রত্যেক জেলা সদর এবং উপজেলায় আমরা তৃণমূল পর্যন্ত পালন করব। কমিটি ঘোষণার আগে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপনে তাদের দায়িত্ব অনেক। পর্যায়ক্রমে দেশের বাইরেও উদযাপন কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। সুবর্ণ জয়ন্তী সারা বছর আমরা বহির্বিশ্ব পালন করতে চাইছি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে নিজ দপ্তরে ভিডিও কনফারেন্সে সিলেট শ্রীমঙ্গল ও সিলেট হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএনপির কর্মসূচি প্রসঙ্গে কাদের বলেন, সরকার সীমান্ত এলাকার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সরকার সীমান্ত এলাকা স্থিতিশীলতা রক্ষা উন্নয়নে অত্যন্ত আন্তরিক। স্বার্থকে ঊর্ধ্বে রেখেই আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যুবলীগের বহিষ্কৃত নেতা প্রভাবশালী ঠিকাদার জি.কে. শামীমের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সকালে দুদকের কমিশনার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে তার অবৈধ আরও প্রায় ৩০০ কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্যাসিনো বিরোধী অভিযানের মধ্যে গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব। তখন $1,81,28,000 টাকা, $9,000, $165,27,60,60,000 টাকার 10টি এফডিআর, 32টি ব্যাংক হিসাবে চেক বই, 8টি আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য পাওয়া যায়। জি.কে. শামীমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও 2টি মামলা হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় 7 দেহরক্ষী সহ জি.কে. শামীমের বিচারও শুরু হয়েছে। এনজিও এবং নাগরিক সংগঠনগুলোকে নিয়ে গঠিত হলো নতুন জোট সিভিল সোসাইটি অর্গানাইজেশন সিএসও। মঙ্গলবার সকালে এক ওয়েবিনারে নতুন এই জোট গঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। 400 বেসরকারি সংগঠন এতে যুক্ত হয়েছে বলে জানান নতুন এই জোটের সমন্বয়ক রাশেদা কে চৌধুরী। মেহেদী হাসানের রিপোর্ট। স্বাধীনতার পর থেকেই দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, পরিবার পরিকল্পনা, প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো নিয়ে সরকারের পাশাপাশি কাজ করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওগুলো। জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে 2,500-এরও বেশি এনজিও কাজ করছে বাংলাদেশে। এনজিও নেটওয়ার্ক ও নাগরিক সংগঠনের মধ্যে সংলাপ, প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন, বিভিন্ন উদ্যোগের প্রভাব মূল্যায়ন, সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া এবং নীতিগত পরিবর্তনের লক্ষ্যেই এ উদ্যোগ। যত বেশি সংখ্যক মানুষ এবং সংগঠন পরিবেশ নিয়ে কাজ করবেন, আমরা সেই আহ্বান জানাবো। অনেক বছরের প্রয়াসের পরে আমরা এই জায়গায় পৌঁছেছি। সবার এখানে একটা এন্ডোর্সমেন্ট আছে। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারছে এবং কিছু কিছু ক্ষেত্রে উদাহরণ হিসেবেও কাজ করছে। সেই ঐতিহ্যটা আমরা বজায় রাখতে পারবো। এই উদ্যোগ দেশের আর্থসামাজিক উন্নয়নে গতি সঞ্চার করবে বলে মত অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের। সামাজিক আন্দোলন এবং বিভিন্ন অধিকার নিয়ে কাজ করে, সেখানেও কিন্তু এটা পটেনশিয়ালি এটা সরকারেরই সহায়ক। সরকারও তো চায় সেই অধিকারগুলো রক্ষা করার জন্য, কিন্তু অনেক স্বার্থ গোষ্ঠী আছে, অনেক প্রতিবন্ধকতা আছে, যেখানে এই সংস্থাগুলো সহায়তা পেলে সরকারের হাতেই শক্তিশালী হয়। এভাবেই বিষয়টা দেখতে হবে। আগামী দিনগুলোতে এনজিওগুলোকে পলিসি পেপারের পাশাপাশি এভিডেন্স নির্ভর প্রতিবেদন তৈরির পরামর্শ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভীর। You need credible research, credible evidence-based recommendation. সরকারের সাথে অংশীদারিত্ব জোরদারের ব্যাপারেও মত দেন আলোচকরা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে অর্থ পাচার, পরিবারের সদস্য সহ এমপি পাপুলের বিরুদ্ধে এবার সিআইডির মামলা। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে 3 দিনের পরিবহন ধর্মঘট।
আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে সিআইডি। রাজধানীর পল্টন থানায় সিআইডির অর্গানাইজড ক্রাইমের সহকারী পুলিশ সুপার আলামিন হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পাপুল ছাড়াও তার ব্যক্তিগত কর্মচারী সাদিকুর রহমান মনির, পাপুলের শালিকা জেসমিন প্রধান, মেয়ে ওয়াফা ইসলাম, ভাই কাজী বদরুল আলম লিটন সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগের মামলায় সাংসদ পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে 28 ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের আত্মসমর্পণের আগের আদেশ সংশোধন করে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনউদ্দিন মানিক এ কথা জানান। তিনি বলেন, এর আগে তাদের আত্মসমর্পণ করতে 10 দিনের সময় দেওয়া হলেও নিম্ন আদালতের অবকাশকালীন ছুটির কারণে তারা তা করতে পারেননি। এমপি শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী জনাবা সেলিনা ইসলাম এমপি এবং ওনার মেয়ে ওয়াফা ইসলাম একটা ডাইরেকশন নিয়েছিলেন যে 10 দিনের মধ্যে ওনাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। কারেকশন মোতাবেক আগামী 28 তারিখের মধ্যে মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ ঢাকা এবং মেট্রোপলিটন ভ্যাকেশন জজে আত্মসমর্পণ করতে বলেছেন। পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে 3 দিনের পরিবহন ধর্মঘটের প্রথম দিনেই অচল সিলেট বিভাগ। ধর্মঘটের কারণে বৃহত্তর সিলেট থেকে দূরপাল্লার বাস এবং পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। মঙ্গলবার সকাল থেকে সিলেটের পরিবহন মালিক শ্রমিকরা 3 দিনের ধর্মঘট শুরু করেন। প্রথম দিনে তারা নগরীর প্রবেশমুখ চণ্ডীপুর ও হুমায়ুন রশিদ চত্বরে অবস্থান নিয়ে যানবাহন আটকে দেয় এবং বিক্ষোভ করে। এমন ধর্মঘটে দুর্ভোগে পড়েন যাত্রীরা, অনেককে হেঁটে গন্তব্যে যেতে হয়। বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা যেতে পারছি না, রাস্তার মধ্যে আইসা অনেক 2 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি, কোনো গাড়ি ঘোড়া পাইতেছি না। নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অবস্থানকারী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, সোমবার বিকেলে প্রশাসনের সঙ্গে বৈঠকে পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবি জানানো হয়। দাবি না মানায় এই ধর্মঘট টানা 3 দিন 72 ঘন্টা শুক্রবার ভোর 6টা পর্যন্ত চলবে। বিভিন্ন পয়েন্টে আমাদের লোক আছে। যখন দেয়ালে পিঠ লেগে গেছে তখন আমরা এই আন্দোলন ডাক দিয়েছি শ্রমিক ইউনিয়ন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে সিলেটের ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দি সহ কয়েকটি পাথর কোয়ারি বন্ধ রয়েছে। এ কারণে ট্রাক মালিক শ্রমিকরা ক্ষতির মুখে পড়েছে বলে জানান নেতাকর্মীরা। সপ্তাহে একটা টিপ মারতে পারতেছে না, তার বাচ্চা কাচ্চা নিয়ে দিন যাপন করতে পারতেছে না, বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে, বিভিন্ন বাদ কাজে জড়িত হচ্ছে। তার একটাই কারণ, এই কোয়ারিগুলো বন্ধ করার কারণে। রত্না সামান, 21 টেলিভিশন। এবার পাঠ্যপুস্তকের মানের সাথে কোনো আপোষ করা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা। নিম্নমানের বই এলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আর কাগজ পরীক্ষার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, নিম্নমানের কাগজ মেশিনে তুলতে দেয়া হচ্ছে না। মফিউর রহমানের রিপোর্ট। 34.5 কোটি বই ছাপাতে লাগছে প্রচুর পরিমাণ কাগজ, সাথে রয়েছে প্রাক প্রাথমিক ও প্রাথমিকের কিছু খাতা। কাগজের পুরুত্ব, স্থায়িত্ব ও ঔজ্জ্বল্যমান নির্ধারণ করে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। মান অনুযায়ী কাগজের ঔজ্জ্বল্য হতে হবে 85%, আর স্থায়িত্ব মান বা বাস্টিং ফ্যাক্টর হতে হবে 16, যা আগে ছিল 14। পরীক্ষার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো বলছে, কাগজ মানোত্তীর্ণ না হলে সাথে সাথেই বাতিল করে দেয়া হচ্ছে। এক এক ক্রাইটেরিয়াতে ফেল হয়েছে, অনেক ক্ষেত্রে জিএসএম ফেল হয়েছে, অনেক ক্ষেত্রে ব্রাইটনেসে ফেল হয়েছে। প্রত্যেকটা ফ্যাক্টরিতে এক একজন করে লোক দেয়া আছে যে আমাদের ওই রোলগুলি যাতে মেশিনে ওঠে সেগুলি আমরা পাস হইতে। ছাপাখানা সংশ্লিষ্টরা বলছেন, দরপত্রে দেয়া দামের চেয়ে কাগজের দাম বেড়ে যাওয়ায় মানসম্পন্ন কাগজ পেতে তাদের বেগ পেতে হচ্ছে। মানসম্মত কাগজ আমরা সবসময় পেয়ে আসতেছি না, আর যে কাগজ পাচ্ছি সেটার ফুলও পর্যাপ্ত না। আমার কাগজ লাগে প্রতিদিন প্রায় 50 টন, সেখানে আমি কাগজ পাচ্ছি 10 থেকে 12 টন। এনসিটিভি চেয়ারম্যান বলছেন, কয়েক ধাপে বই পরীক্ষা করে তবেই বুঝে নেওয়া হচ্ছে। পাঠ্যপুস্তক মুদ্রণ করার পরে র্যান্ডমলি পরীক্ষা করা হয়, তারপরে সে যখন এই পাঠ্যপুস্তকগুলো উপজেলায় বা শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করবে
তারপরে আবার সেখান থেকে স্যাম্পল বেসিসে পাঠ্যপুস্তক এনে পরীক্ষা করা। যদি কখনো কোথাও কোনো পর্যায়ে পাঠ্যপুস্তকের নিম্নমান ধরা পড়ে, তাহলে তার যে দরপত্র নির্দেশিকায় পিপিআরে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেগুলো নেওয়া। মানসম্পন্ন বই বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। অবশেষে গল্প ফুরল, স্বপ্ন ধরা দিল বাস্তব হয়ে। এই অভিযাত্রার গল্পটা কিন্তু সহজ ছিল না। বলছিলাম বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর কথা। এপার ওপার দৃশ্যমান হবার পর এবার মানুষের আলোচনার বিষয় কি নাম হবে পদ্মা সেতুর। সাধারণের সঙ্গে কথা বলে সে খবর জানাচ্ছেন অখিল পোদ্দার। এই ব্রিজ নিয়ে কত কথা, কত শত ষড়যন্ত্র। শেষ পর্যন্ত পদ্মার ঘোলা জল উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়ালো ৪২ পিলার, বসল ৪১টি স্প্যান। কুয়াশার আস্তরণ ভেদ করে মাওয়া থেকে জাজিরা অবধি মূর্ত হয় স্বপ্নের সেতু। মানুষের আবেগ এখন এর নামকরণ নিয়ে। ব্রিজ হবে না, এই অনেক নানান নাটক, অনেক কথাবার্তা শোনা হয়েছে, কিন্তু তার পরিশ্রমের ফল এই শেখ হাসিনার নামে এই ব্রিজ হইলে আমরা গর্বিত, আমরা খুশি ইনশাল্লাহ। এত সাহসী একজন মহিলা কিভাবে সম্ভব যে এশিয়া মহাদেশের মতো একটা বড় একটা পদ্মা সেতু কিভাবে বানাতে পারলো? বর্তমানে যে দেশটা চালাইতেছে তার নামেই তো হওয়াটা স্বাভাবিক। শেখ হাসিনা এই স্বপ্ন দেখে সেতু হবে, এই সেতু এর নামই উচিত। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী এই ব্রিজটি নির্মাণ করেছেন একটা চ্যালেঞ্জ হিসাবে, বিভিন্ন দেশ প্রধানমন্ত্রীর সাথে বিপক্ষ একটা করেছিল, তারপরও এই ব্রিজটা আজকে দাঁড় করিয়েছে বাংলাদেশের একটা নজিরবিহীন। অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নামেই হওয়া উচিত। পদ্মায় ব্রিজ দেখতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চাওয়াটা বেশ ভিন্ন ভিন্ন। বঙ্গবন্ধুর নামে আমাদের অনেক অনেক অবকাঠামোর নামকরণ করা হয়েছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোনো অবকাঠামোমূলক কোনো কর্মকাণ্ডে, কোনো কাজে কোনো নাম নাই। আমি চাই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই পদ্মা সেতু করা হোক। নানান জনের আছে নানামুখী মতামত। 5 বছর আগে আসছিলাম, এবড়ো থেবড়ো পথ ছিল, আসতে খুব কষ্ট হতো। এখন খুব গর্ব লাগছে। শেখ হাসিনাকে আল্লাহ হায়াত দারাজ করুক, যেন তাকে বাঁচিয়ে রাখুক। এই ধরনের আমরা যেন আরও ব্রিজ আমরা দেখতে পাই। তো যার বলিষ্ঠ নেতৃত্বে আজকে আমরা এই সেতু উপহার পেয়েছি, তার নামে হলে অনেক সুন্দর হয়। ছিল বাধা, ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র, কিন্তু ষড়যন্ত্র আর বাধা উপেক্ষা করে পদ্মার বুকে যখন একে একে উঁকি দিল পিলারগুলো, তখন আস্থাও ফিরে পেল দেশের 16 কোটি জনগণ। কিন্তু যে মানুষটির জন্য পদ্মায় আস্থা ফিরে পেয়েছে মানুষ, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সেতুর নামকরণ চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, মাওয়াঘাট, মুন্সিগঞ্জ। এবার ফিরে দেখা 2020। 2020 সাল কেড়ে নিয়েছে বহু গুণীজনকে। ভীষণ বিষণ্ণ বিমর্ষ মহামারীর বছরে বাংলাদেশ হারিয়েছে ডক্টর আনিসুজ্জামান, কামাল লোহানী, আলী জাকিরকে। মোহাম্মদ নাসিম, সাহারা খাতুনের মতো রাজনীতিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি। ব্যারিস্টার রফিকুল হক, অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুতে কেঁদেছে বাংলাদেশ। প্রণব চক্রবর্তী জানাচ্ছেন বিস্তারিত। মহামারীর বছর 2020। বছরটিতে বাংলাদেশ হারিয়েছে অনেক গুণীজনকে। দীর্ঘদিন চেতনার মশাল ধরে রাখা আলোকিত মানুষদের বাংলাদেশ হারিয়েছে করোনাকালের অতল গভীরে। ইমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান ধর্মান্ধতা ও মৌলবাদ বিরোধী আন্দোলনে সাহস দিয়েছেন। 14 মে তার প্রয়াণ। নিজ মহিমায় যিনি শ্রেষ্ঠ, সেই মহিরুহকে হারানোর ব্যথায় কেঁদেছে দেশ। 1971 আমাদের মুক্তিযুদ্ধের মহান বিজয় দিবস। সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা প্রধান। 71-এর বিজয় ঘোষণা দেয়া কামাল লোহানী 52-র ভাষা আন্দোলনে ছিলেন রাজপথের সৈনিক। এবছরের 20 জুন করোনা আক্রান্ত হয়ে চিরবিদায় নেন তিনি। পরের মাসেই রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমেদের মৃত্যুর দুঃসংবাদ।
বাংলাদেশ নিয়েছিল তার অসীম গর্ব। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। স্বাধীন বাংলাদেশের বহু সৃষ্টি তার হাতের ছোঁয়ায়। স্বপ্নের পদ্মা সেতুর সাথে ছিলেন শুরু থেকেই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ চলমান মেগা প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলেও ছিলেন তিনি। ২৮ এপ্রিল জাতি হারায় এই মেধাবী সন্তানকে। বছরের শেষ দিকে এসে হারাতে হয়েছে মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, অভিনেতা, নির্দেশক আলী যাকেরকে। দেশের বিজ্ঞাপন শিল্পের পুরোধা ২১ পদকপ্রাপ্ত এই শিল্পীকে হারানোর শোকে কেঁদেছে নাট্যাঙ্গন। স্বাধীনতা ও ২১ পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ও কার্টুনিস্ট মুর্তজা বশিরকে হারাতে হয়েছে এবছর। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী আজাদ রহমানও এবছর চলে গেছেন পরপারে। বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ শঙ্খনায়ক শুদ্ধানন্দ মহথেরোকে হারিয়েছে দেশ। সমাজসেবার জন্য তিনি পেয়েছিলেন ২১ পদক। রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে। জাতীয় ৪ নেতা ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের ৬ দশকের রাজনৈতিক জীবনে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন সময়ে স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয় সামলেছেন মোহাম্মদ নাসিম। মাঠের নেতা সাহারা খাতুনের মৃত্যুও শূন্যতা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে। দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৯ জুলাই থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ১৩ জুন করোনা আক্রান্ত হয়ে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য, শ্রমিক নেতা ইসরাফিল আলমের মৃত্যু হয় এবছরই। বছরের শুরুতেই মাত্র ৪৯ বছরে চিরবিদায় নেন আইনজীবী, রাজনীতিক ফজিলাতুন্নেসা বাপ্পি। ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যু শূন্যতা তৈরি করেছে আইন অঙ্গনে। নানা সময়ে গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন এই আইনজীবী। সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন ২৫টিরও বেশি সেবামূলক প্রতিষ্ঠান। করোনায় নিভেছে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জীবন প্রদীপ। টানা ১ যুগ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে ঐতিহাসিক অনেক মামলা দক্ষতার সাথে সামলেছেন তিনি। মহামারী কালে বাংলাদেশ তাঁর যে গুণী সন্তানদের হারালো, তাদের অভাব কি কখনো পূরণ হবে? এদেরকে হারিয়ে আমরা যথেষ্ট দরিদ্র হয়েছি, এটা অস্বীকার করব না, এবং এই ক্ষতি পূরণ করা খুব কঠিন। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। আরও একটা বিরতি নিচ্ছি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর তাগিদ, কৃষিজাত শিল্পে আগ্রহী দিল্লি। আমন্ত্রণ আবারও রাত ১১টার ২১ সংবাদে। ধর্ম নিয়ে অপরাজনীতি বন্ধ করা হবে বললেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। বিজয় দিবস উপলক্ষে টেলিভিশন ক্যামেরা পার্সনদের সংগঠন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনায় তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্র, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ সহ সাংবাদিক নেতা ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। ভারতের জ্ঞান ও যান্ত্রিক দক্ষতা ব্যবহার করে কৃষি যন্ত্র, কৃষি পণ্য প্রক্রিয়াজাত সহ বিভিন্ন খাতে বিশ্ববাজারে জায়গা করে নিতে চায় বাংলাদেশ। ইন্ডিয়া বাংলাদেশ ডিজিটাল কনফারেন্সে এই বিষয়ে একমত হন দুই দেশের ব্যবসায়ী ও মন্ত্রীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ভারতের সিআইআই এর যৌথ আয়োজনে এই অনলাইন আলোচনা। এতে উঠে আসে দুই দেশের ব্যবসা বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন প্রসঙ্গ। দুই দেশের সাথে ব্যবসায়িক অগ্রগতি হলেও বিশেষ করে নিত্য পণ্য রপ্তানিতে ভারত বিভিন্ন সময় শর্ত আরোপ করে। এতে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে বলে মন্তব্য করেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী। দুই দেশের জনগণের কল্যাণে বাণিজ্য সহ শিল্প সম্প্রসারণের কথা জানান দুই দেশের মন্ত্রী। গভর্নমেন্ট এন্ড প্রাইভেট সেক্টর অফ বাংলাদেশ produces potato pellet
using tissue culture techniques, but we require more skilled manpower. I think with over 50% of the population in both our countries involved in the agriculture sector in one way or the other, it has huge socio-economic dimensions. পরে ব্রিফিংয়ে কৃষিযন্ত্র, কৃষিজাত পণ্য ও প্রক্রিয়াজাতকরণ সহ অন্যান্য খাতের কথা জানান এফবিসিসিআই সভাপতি। বিভিন্ন রকমের সিডস, যেরকম জুট আছে, তারপরে আপনার পেঁয়াজ আছে, এই ধরনের সিডসগুলো হাইব্রিড সিড কিভাবে করা যায়, এটা নিয়ে আপনার এই আলোচনা শুরু। কৃষি ও বাণিজ্য খাতের উন্নয়নে দুই দেশ একসাথে কাজ করবে বলেও জানান বক্তারা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চালু হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 6টি উপশাখা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাগুলো উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। উপশাখাগুলো হলো ফরিদপুরে বোয়ালমারীতে আলফাডাঙ্গা, ময়মনসিংহের মাসকান্দায়, চট্টগ্রামে ফিশারিঘাট এবং আনসার ক্লাব, লক্ষ্মীপুরের বটতলী এবং মাগুরার শালিখাই শিমালিঘাটায়। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মুস্তফা খায়ের সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল হয়। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। আপাতত যুক্তরাজ্যের ফ্লাইট বাতিল করছে না বিমান। প্রকল্প ব্যয় বৃদ্ধিতে লাগাম টানছে সরকার। মূল্য তফসিল পরিবর্তনে লাগবে অনুমোদন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে হাফিজকে ছাড়াই বিএনপির 25 কমিটি। জি.কে. শামীমের আরো 300 কোটি টাকার সন্ধান। অর্থ পাচার মামলার চার্জশিট অনুমোদন। 400 এনজিওর নতুন জোট। প্রতিবন্ধকতা দূর করে মানব উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশে সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।